ওয়েলকাম টু কেরিয়ার প্লাস। আমি আকিব স্যার। কেরিয়ার প্লাস এর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে আসন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার নতুন ও আপডেটেড সিলেবাস ওরিয়েন্টেড গণিতের লাস্ট রিহার্সাল ক্লাস। আসন্ন পরীক্ষায় নিজেকে বুস্ট করার জন্য ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এর আগে আমরা প্র্যাকটিস সেট 1 করিয়েছি, প্র্যাকটিস সেট 2ও করিয়েছি। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম প্র্যাকটিস সেট 3। প্রত্যেকটা অঙ্ক তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস, প্র্যাকটিস সেট 3। তাহলে প্রথম প্রশ্নের দিকে আমরা চলে যাব। সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকো। তাহলে প্রথম প্রশ্নে আমরা এগিয়ে যাব। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, রাম একটি ব্যাংকে নির্ধারিত সময়ের 15 মিনিট আগে পৌঁছানোর জন্য যদি সে তার গাড়ি 42 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চালায়, আবার যদি সে 35 কিলোমিটার গতিবেগে চালায় তাহলে সে 1 মিনিট দেরিতে পৌঁছয়, তাহলে তার যাত্রাপথ থেকে বা যাত্রাস্থল থেকে ব্যাংকের দূরত্ব কত? তাহলে এই ধরনের অঙ্ক ভালো করে আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। ধরো কোনো একটা প্লেস আছে, একটা প্লেস থেকে অন্য একটা প্লেসে তুমি যাচ্ছ। যাওয়ার ক্ষেত্রে যখন একটা স্পিড দেওয়া থাকবে, সামথিং একটা স্পিড দেওয়া রইল, সেই স্পিডে গেলে তুমি ধরো কোনো একটা টাইম আগে চলে যাও, ধরো 15 মিনিট আগে চলে যাও, ঠিক আছে। আবার যখন স্পিডটা যদি তুমি বাড়িয়ে দাও, তাহলে তুমি স্পিডটা যদি তুমি দেরিতে একটু স্পিডটা কমিয়ে দাও, ধরো স্পিডটা কমিয়ে দিলে, তাহলে তোমার ওই নির্দিষ্ট স্থানে যেতে তোমার সময়টা বেশি লাগবে, তাই না? স্পিড কমে গেলে সময়টা বেড়ে যাবে। তাহলে এই ধরনের অঙ্ক, অর্থাৎ আমাদের ডিস্টেন্সটা চেয়েছে। যখন কোনো অঙ্কে আমরা ডিস্টেন্সটা পাবো, তখন আমরা কিভাবে করব, ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার নাও। ডিস্টেন্স বের করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্রথম গতিবেগ, ঠিক আছে। মানে ফার্স্ট স্পিড লাগবে, ইনটু কি লাগবে, দ্বিতীয় স্পিড, অর্থাৎ সেকেন্ড স্পিড। কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও। ডিভাইডেড বাই এই দুটো স্পিডের ডিফারেন্স, ঠিক আছে। দুটো স্পিড যে দেওয়া আছে তাদের ডিফারেন্সটা বের করতে হবে, ইনটু আমাদের টাইম t1, ভালো করে বোঝো, t1 প্লাস t2। এখানে টি বলতে কি? টি বলতে এই যে 15 মিনিট যদি 42 কিলোমিটার গতিবেগে যায়, তাহলে সে 15 মিনিট আগে চলে যায়। কিন্তু সে যদি স্পিডটা কমিয়ে দেয়, অর্থাৎ 35 কিলোমিটার স্পিডে যায়, তাহলে তার দেরি হয়। কত মিনিট দেরি হয়? 1 মিনিট দেরি হয়। সেই জন্য t1 মানে এখানে 15 মিনিট, t2 মানে হচ্ছে 1 মিনিট। কিন্তু দুটো খেয়াল রাখতে হবে, সেটা কি? 15 মিনিটটা আগে চলে যায় স্পিডটা বেশি হওয়ার জন্য, আর স্পিডটা যখন কমে গেল 35 কিলোমিটারে চলে এলো, তখন কিন্তু 1 মিনিট দেরিতে যায়। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই t1 এবং t2 এদের যোগফলটা সবসময় ঘন্টায় থাকবে। কিসে থাকবে? ঘন্টায় থাকবে, ঠিক আছে। যদি ঘন্টায় না থাকে, অর্থাৎ এখানে দেখো এটাও মিনিটে রয়েছে, এটাও কিন্তু মিনিটে রয়েছে, তাহলে আমার কী করতে হবে? ঘন্টা থেকে মিনিটে যাবো মানে 60 দিয়ে ডিভাইড করে দেবো। ওকে, তাহলে এইভাবে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে ফার্স্ট স্পিড কত? ফার্স্ট স্পিড হচ্ছে 42। তাহলে আমরা ডাইরেক্ট করি। তাহলে 42 ইন্টু সেকেন্ড স্পিড কত? 35, ঠিক আছে। ডিভাইডেড বাই এই দুটো ডিফারেন্স মানে বিয়োগফল, 42 থেকে 35 বাদ দাও, কত হবে? 7, ইনটু, তাহলে এখানে t1 মানে প্রথমে কত মিনিট ছিল? 15 মিনিট আগে চলে যায়। আর t2 মানে 1 মিনিট, তাহলে 15 আর 1 যোগ করলে কত হবে? 16। যেহেতু এটা মিনিটে আছে, আমাকে ঘন্টায় নিয়ে যেতে হবে, তাহলে 60 দিয়ে আমি কি করব? ভাগ করে দেবো। ওকে, এবার আমার কাজ হচ্ছে কাটাকুটি করা। 7 দিয়ে 35কে কাটো, 5 দিয়ে 60কে কাটলে কত হবে? 12। 4 দিয়ে 16কে কাটলে 4 4 16, 4 3 12। 3 দিয়ে 42 কাটলে 3 14 42। তাহলে আমার কত পেলাম? 4 আর 14 পড়ে রয়েছে, 4 14 56। তাহলে ফাইনাল আনসার আমার কোথায় রয়ে গেল? অপশান সি এতে 56 কিলোমিটার। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবার একটা জিনিস এখানে তোমাদের বলে রাখি, এখানে দেখো দুটো, একটা কিন্তু আগে 15 মিনিট আগে চলে যায়, আর একটা কিন্তু বলেছে 1 মিনিট দেরিতে যায়। সেই জন্য কিন্তু এখানে t1 আর t2 প্লাসে হলো। যদি দুটোই আগে চলে যেত বা দুটোই দেরিতে যেত, তাহলে কিন্তু ওদের দুজনের ডিফারেন্সটা নিতে হতো। ওকে,
তাহলে আমরা তার পরের অঙ্কে যাই। নেক্সট অঙ্ক দেখো, বলছে বার্ষিক 12% সরল সুদে 500 টাকা এবং 10% বার্ষিক সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছিল। যদি 4 বছর পর উভয় রাশির সুদের যোগফল 480 টাকা হয় তাহলে অন্য রাশিটি কত? তাহলে দুটো এখানে বিভাজন আছে, একটা রয়েছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রয়েছে 12%, সেটার টাকা কত 500 টাকা, মানে 500 টাকা 12% হারে, এটা একটা কনসেপ্ট। আর একটা নির্দিষ্ট টাকা যার ভ্যালু বলেনি, প্রিন্সিপাল অ্যামাউন্ট বলেনি, সেটা আমাদের ধরে নিয়ে কাজ করতে হবে, সেটাও কিন্তু 10% হারে। তাহলে ভালো করে বোঝো, একটা 500 টাকা কনসেপ্ট আগে কিন্তু ক্লিয়ার করবে, একটা 500 টাকা এটা কত 12% হারে, ঠিক আছে। আর একটা কি বলেছে, এটা একটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট কি, আর একটা কনসেপ্ট হচ্ছে একটা নির্দিষ্ট টাকা আমি সামথিং যা কিছু ধরে নিতে পারি, এটার পার্সেন্টেজ কত 4%। এই দুটো যোগফল বলে দিয়েছে কত 480। তাহলে এখানে একটা জিনিস, তাহলে আমাদের অঙ্কটা করতে হবে কি, এই দুটো মিলিয়ে আমাদের মোট সুদটা বলে দিয়েছে 480। তাহলে আমাদের করণীয় কি, আমাদের প্রথমে যেটা সব তথ্য দেওয়া আছে সেটার ভ্যালুকে আগে বের করে নেওয়া। তাহলে প্রথমটার ভ্যালু কত, তাহলে 500 ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত 12%, মানে 12/100 ইন্টু ক বছর বলেছে, দুটো অ্যামাউন্টই তো 4 বছর, তাহলে 4 দিয়ে গুণ করে দাও। 4 দিয়ে গুণ করে দিলে এটা কত হবে, 5 বারো 60, 60 আর 4, তাহলে 424, 240 টাকা। ভালো করে বোঝো, প্রথম যে 500 টাকা 12% হারে 4 বছরের সুদটা কত বেরোলো 240 টাকা। আমার দুটো ক্ষেত্রেই মোট যোগফলটা কত হয়েছে সুদের 480 টাকা। তাহলে এই 480 থেকে এই 240 যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে কত 240, সেটাই না সেকেন্ড পোর্শনের, সেটাই সেকেন্ড পোর্শনের সুদ। সেকেন্ড পোর্শনের আমরা আসলটা ধরে নিচ্ছি এক্স, এর রেট অফ ইন্টারেস্টটা কত বলেছে, রেট অফ ইন্টারেস্টটা কত 10%, মানে 10/100, তাই না। তাহলে 10/100 এটাও কিন্তু 4 ইয়ার্সের, তাহলে 4 দিয়ে গুণ করে দেবো, এইটার সমান মোট সুদটা কত, মোট সুদ বলে দিয়েছে 240, কাটাকুটি করে দাও, ঠিক আছে। তাহলে এক্স কত হবে বলো তো, এক্স কত হবে, এই 4টা ওই 4 দিয়ে গুণ করে দাও 60, ঠিক আছে। তাহলে এখানে 10 পড়ে আছে আর উপরে 60 পড়ে আছে, তাহলে এক্স ইকুয়াল টু 10 গুণিত 60 সাউন্ড কত হবে 600 হয়ে গেল আনসার। তাহলে 600 কোথায় রয়েছে, অপশান সি এতে রয়েছে 600। সকলে বুঝতে পেরেছ আশা করি। অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে আমাদের দুটো মিলিয়ে 480 টাকা বলে দিয়েছিল। ফার্স্ট পার্টটার আগে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেহেতু দেওয়া আছে, সেই প্রিন্সিপাল অ্যামাউন্টকে কাজে লাগিয়ে আমরা কি করে নিলাম, ইন্টারেস্টটা বের করে নিলাম 240। তাহলে দুটো ক্ষেত্রের মোট ইন্টারেস্ট তো 480 বলেছে, প্রথমটারই যদি 240 হয় তাহলে সেকেন্ড পার্টটার কত হবে, সেকেন্ড পার্টটা 480 থেকে 240 বাদ দিলে 240ই হবে। এবার কি করতে হবে, সেকেন্ড পার্টটার এক্স ধরে নিলাম প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন্টু 10% ইন্টু 4 ইয়ার্স করে আমার এক্সের ভ্যালু বেরিয়ে গেল 600। তাহলে এইভাবে আমরা সেকেন্ড অঙ্কটা করলাম, আশা করি সকলে বুঝতে পেরেছ। পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে, প্রথম বছরে একটি গ্রামের জনসংখ্যা 5% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছরে আবার কি হয়, দ্বিতীয় বছরে 5% হ্রাস পায়। অনেকে ভাববে যে স্যার 5% বাড়লো আবার 5% কমলো, তাহলে আলটিমেটলি একই রয়ে গেল, মোটেও কিন্তু নয়, ঠিক আছে। দ্বিতীয় বছরের শেষে আমাদের বলে দিয়েছে 47,880 টাকা জনসংখ্যা। তাহলে প্রথম বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল সেটাই চেয়েছে। আগে কনসেপ্টটা বোঝো, ধরো কনসেপ্টটা ক্লিয়ার করো। ধরো প্রথম বছর ছিল, প্রথম বছর থেকে যখন দ্বিতীয় বছরে যাচ্ছে তাহলে এটা কি হচ্ছে 5%, ভালো করে বোঝো 5% কি হচ্ছে ইনক্রিজ করছে, বাড়ছে। আবার এই সেকেন্ড থেকে যখন থার্ডে যাচ্ছে, তখন আবার কি হচ্ছে 5% ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ কমছে। এবার কনসেপ্টটা চিন্তা করো, দ্বিতীয় বছরের পরে, দ্বিতীয় বছর, এখানে দ্বিতীয় বছর বলতে একদম লাস্ট পজিশানে, হ্যাঁ প্রথম কনসেপ্ট এটা মানে স্টার্টিং এখান থেকে, তাহলে এটা এখান থেকে 1 বছর আর এখান থেকে 2 বছর, দ্বিতীয় বছর মানে একদম এন্ডিং পজিশান। তাহলে এন্ডিং পজিশানে এখানে বলে দিয়েছে কত 47,880 টাকা। আমি কিন্তু অঙ্ক এখনও শুরু করিনি, আমি এখনও কনসেপ্ট বোঝাচ্ছি, ঠিক আছে, আগে বোঝো কনসেপ্ট বোঝো। এবার একটা জিনিস চিন্তা করো, যখন দেখছো যে প্রথম বছর মানে এখান থেকে যখন সেকেন্ড পোর্শানে যাচ্ছে 5% বাড়ছে, তার মানে এখানে যদি 100 ধরি,
এখানে যদি 100% ধরি এইখানটা কত হবে 105 মানে 105% হবে না 105% 5% ইনক্রিজ করে আবার একই রকম সেকেন্ডটা 5% কমছে অর্থাৎ এইটা যদি আমি 100% ধরি তাহলে এই পজিশনে কত হবে 5% তো কমে যাচ্ছে তার মানে হবে কত 95% হ্যাঁ না এবার আমরা যাব কোথায় একদম এই ফার্স্ট পজিশনে যাব তাহলে অঙ্কটা কিভাবে করতে হবে আমি তোমাদের একটা জিনিস শিখিয়েছিলাম আবারও বলছি সব সময় একটা কনসেপ্ট ক্লিয়ার করবে যে যেটাতে আছে সেটা নিচে রাখবো আর যেটাতে যাব সেটাকে উপরে রাখবো তাহলে ভালো করে চিন্তা করো একদম লাস্ট বা এন্ডিং পজিশনে রয়েছে কত 47,880 তাহলে আমি আগে সেটাকে লিখে নিচ্ছি 47,880 লিখে নিলাম এবার চিন্তা করো এদের দুজনের সাপেক্ষে পার্সেন্টেজ ভ্যালুটা কত আমি একটু কালারটা চেঞ্জ করি ঠিক আছে পার্সেন্টেজ ভ্যালুটা কত এইটা দেখো 95% ছিল না তার মানে এই 47,880টায় ছিল কততে 95 তাহলে যেটাতে আছে সেটা নিচে আর আমরা যাচ্ছি কোথায় 100%-এ যাব না তাহলে মানে আগের বছরে যাচ্ছি মানে 100% তাহলে 100 ঠিক একই রকম ভালো করে বোঝো এবার এর পরের কনসেপ্ট আমার প্রথম বছরটা থেকে দ্বিতীয় বছরের কনসেপ্টটা কি বলে দিয়েছিল দ্বিতীয় বছরে বলে দিয়েছিল না যেটা 5% ইনক্রিজ করছে এবার এইখানটা চলে এলাম এই এখন যতটা ক্যালকুলেশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অর্থাৎ 47,880 গুণিতক 100/95 এটা কোনখানের ভ্যালু এই পজিশনের ভ্যালু তাহলে এবার এখানে এইটা আছে মানে এটা আছে কততে দেখো এইটা আবার প্রথমের সাপেক্ষে কত 105% তাহলে যেটাতে আছে সেটা নিচে মানে 105 আর যাব কোথায় এটা যখন প্রথমে যাচ্ছিলাম 100-এ যাব 100-তে যাব এবার আমার কাটাকুটি করে দিলেই কিন্তু অঙ্ক শেষ ঠিক আছে তাহলে আমরা কাটাকুটি করি 5 দিয়ে কাটলে এটা 20 আর এটা কত হবে 19 এটাকেও 5 দিয়ে কাটলে এটা 20 আর এটা 21 20 আর 21 এবার আমার কি পড়ে আছে 47,880 ওটাকে যদি আমি 19 দিয়ে কাটি তাহলে কত হবে 19 দিয়ে 38 5 2 0 আবার তাহলে আমরা 19 দিয়ে কেটে পেলাম 2520 ঠিক আছে 2520 নিচে কিন্তু এখনও অলরেডি 21 একটা রয়েছে তাহলে এইটা দিয়ে কেটে দেবো 21 দিয়ে কাটলে কত হবে 21 একে 21 আচ্ছা 21 দুগুণে 42 আর একটা 0 তাহলে আমার উপরে কি কি রইলো 120 দুটো 20 তার মানে 120 আচ্ছা সব সংখ্যাগুলো গুণ করে দাও তাহলে 12 দুগুণে 24 24 দুগুণে 48 পেলাম এবার কতগুলো শূন্য রয়েছে 1 2 3 তিনটে শূন্য রয়েছে তাহলে আমার উত্তরটা কত বেরিয়ে গেল 48,000 কোথায় রয়েছে অপশান এ তে এবার বলবে স্যার অঙ্কটা কি অন্যভাবে করা যাবে না অবভিয়াসলি করা যাবে অনেক রকম মেথড আছে আচ্ছা আমি একটা অন্য তোমাদের শেখাই ঠিক আছে অন্য মেথডে তোমাদের অঙ্কটা করাচ্ছি একটু শিখে নাও দেখো যখন আমি একটু পার্টিশন দিয়ে দিই তাহলে একটা জিনিস ভালো করে আমরা বুঝি তাহলে প্রথমে 5% যখন আমরা নিয়ম হচ্ছে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100 এটার মানে কি অর্থাৎ যে প্রথম বছর 5% বাড়লো সেকেন্ড বছর 5% কমলো তাহলে আলটিমেটলি রেজাল্ট কি হলো অনেকে প্রথমেই ভাবছিল না যে 5% বাড়লো তারপর 5% কমলো আলটিমেটলি 0 হয়ে গেল এটা মোটেও নয় কিন্তু 0 হবে না দেখে নাও এটার আলটিমেট ভ্যালু কিভাবে পাবো দেখো প্লাস মানে কি প্লাস মানে যখন বাড়ে আর মাইনাস কখন যখন কমে ঠিক আছে তাহলে প্রথমটা 5% বেড়েছিল তার মানে +5 নিলাম ওকে সেকেন্ডটা কি হচ্ছে 5% কমেছে তার মানে -5 নিলাম এবার তৃতীয় চিহ্নটা মানে এই চিহ্নটা কি হবে প্রথম দুটো চিহ্নের গুণফল অর্থাৎ প্রথমে প্লাস ছিল এখানে আর এখানে মাইনাস ছিল তাই না তাহলে প্লাসে মাইনাসে কত হবে মাইনাসই হবে তাহলে মাইনাস এবার এদের দুজনের গুণ করে দাও 5 5 25 আর নিচে একটা 100 তাহলে এবার কনসেপ্টটা কি দাঁড়ালো এই 5 আর +5 -5 কেটে গেল তার মানে আমরা পেলাম কত -0.25 এটা কিসে থাকবে পার্সেন্টেজে থাকবে তার মানে কি দাঁড়ালো মোটের উপর আমরা যদি এক মাঝখানটাকে ব্রেক করে দিই অর্থাৎ এইখান থেকে শুরু করেছিলাম এইখানে না গিয়ে একদম লাস্টে যাচ্ছি তার মানে কি
এইখানটা যদি 100% হয়, এইখানটা যদি 100% হয়, তাহলে লাস্টে গিয়ে কি 100% থেকে এই যে মাইনাসের উত্তর এসেছে মানে কমবে, তাহলে 100% থেকে 0.25% কমে যাবে। 0.25% কমে যাওয়া মানে কত হবে? 99.75 হবে না? ঠিক আছে, তাহলে এখানে 75 নিলাম, এটাও পার্সেন্টেজে থাকবে। এবার চিন্তা করো, এই 99.75 মানেই কত বলে দিয়েছিল আমাদের? 47,880। তাহলে আমরা কিভাবে যাব? ডাইরেক্ট শিখবো। তাহলে 47,000 আমি যেমন করে শিখিয়েছি, 47,000 কত ছিল? 880। ঠিক আছে, এবার ভাবো তো, এটা আমি কি শিখিয়েছি একটু আগে? এটা আছে কততে? 99.75 আছে। আর আমি যাব কোথায়? 100-এ যাব। তাহলে 100-এ যাওয়ার সময় কি করব? এর নিচে দশমিকটা তুলে দিয়ে আরও দুটো শূন্য নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমার কাটাকুটি করে কত পাবো? একে আমরা কাটাকুটি করে 48,000ই পাবো। 48,000ই পাবো। ঠিক আছে, কি করে পাবো একটু দেখিয়ে দিই। আচ্ছা, উপরে এই যে 10,000 রয়েছে, 25 দিয়ে কাটলে কত হবে? 400। আর এই 9,975কে কাটলে তাহলে এক কম হচ্ছে, তাই না? 399। এবার এই 399কে এইটা দিয়ে কাটলে আমার যেটা পাবো সম্ভবত 120 হবে। আমি আর করছি না, আমি ক্যালকুলেশন অ্যাজাম করেই করে দিলাম। তাহলে 120 পেলাম, আর এখানে 400 পেলাম। তাহলে দুটোর গুণফল করলে কত পেলাম? 48,000। তাহলে আমরা অঙ্কটাকে এইভাবেও কিন্তু করতে পারি। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো, আমি কনসেপ্টটা দুভাবেই বোঝালাম। নেক্সট অঙ্কে আমরা যাই। পরের অঙ্ক কি বলেছে? একটা সিম্পলিফিকেশানের অঙ্ক দিয়েছে। এই রকম সিম্পলিফিকেশান কিন্তু গ্রুপ সি কিংবা গ্রুপ ডি দুটোতেই আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, দেখো এই অঙ্কগুলো কিভাবে করবে। একদম বেশি ঝামেলা বা বেশি চিন্তা করার কোনো কারণ নেই। এখানে সবচেয়ে বেশি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় কখন? এই দশমিক এবং শূন্যগুলোকে দেখে স্টুডেন্টদের একটু ঘাবড়ে দেওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়। কিন্তু এখানে শূন্যগুলো আমরা কি করব? শূন্য মনে করব নেই। কীরকমভাবে দেখো, একটা কনসেপ্টটাকে ক্লিয়ার করি। ধরো 0.25, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? এটাকে আমরা লিখতে পারি সবসময় দশমিক উপরে তুলে দিলে নিচে কত হয়? এখানে ক ঘর পর দশমিক? 1 ঘর 2 ঘর। তাহলে একের গায়ে দুটো শূন্য আমরা বসিয়ে দেব। ঠিক একই রকম আমরা যদি এটাকে উপর থেকে যখন দশমিক তুলব, নিচে একের গায়ে ততগুলো শূন্য বসবে। ঠিক যদি আমরা এই রকম করি, 1.25কে আমরা কিভাবে করতে পারি? নিচের দশমিক তুলে দিয়ে আমরা কি করতে পারি? 2 ঘর পর দশমিক। তাহলে একেও আমরা একের গায়ে দুটো শূন্য 100 উপরে আমরা বসিয়ে দিতে পারি। এই কনসেপ্টটা আগে ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা চিন্তা করি। দেখো, মোট আমার রুটটাকে আমি নিয়ে নিলাম, অ্যাকচুয়াল খাতায় করারও দরকার নেই। আমরা কি করব? উপরে কতগুলো দশমিক পড়ে আছে দেখো। তাহলে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এটা 3 ঘর। তাহলে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর, এটাও 3 ঘর। তাহলে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর, এটাও 3 ঘর। আর এখানে 1 2 ঘর। ঠিক আছে, নিচেরগুলো এবার দেখো। তাহলে এটা 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখানে 3 ঘর পর দশমিক। এখানে 1 2 3 4 4টে, আর এখানে 1 2 3 4 4টে। এবার চিন্তা করো, উপরে মোট ক ঘর হচ্ছে? 3 3 3 9 2 11, আর নিচে কত হচ্ছে? 8 4 4 8 3 11, মিলে যাচ্ছে না? তার মানে উপর থেকে দশমিক তুললো নিচে 11টা শূন্য, আর নিচের দশমিক তুললো উপরে 11টা শূন্য। তার মানে সেই শূন্যগুলো সব কেটে যাবে না? তাহলে আমার রইল কি বলো তো? উপরে 9 থাকবে, গুণিতক কত থাকবে? 36 থাকবে। ঠিক আছে, এবার বলবো যে স্যার যদি না মেলে, তাই না? যদি এরকম তো সবসময় নাও মিলতে পারে, সেটাও আমার বুঝিয়ে দেওয়া উচিত। ধরো আমার উপরে আমার 12টা রইল, তার মানে উপরে দশমিক বেশি আছে, তার মানে নিচে একটা যেটাতে কম পড়বে, সেই নিচে কম পড়লে যদি নিচে 10 হতো তাহলে একটা 10 দিয়ে ভাগ করে দিতাম, আর উপরে যদি একটা কম পড়তো উপরে একটা 10 দিয়ে গুণ করে দিতাম। আর যদি দুটো কম পড়তো তাহলে উপরে, যদি নিচে কম পড়তো তাহলে নিচে 100 দিয়ে গুণ করতাম, আর উপরে কম পড়লে কি করতাম? উপরে যদি কম পড়তো তাহলে উপরে 100 দিয়ে গুণ করতাম। ওকে, তাহলে এবার দেখো, তাহলে 16 পড়ে রয়েছে, আর এখানে কি রয়েছে? 8। এবারে আমার নিচে কত রয়েছে? তাহলে 2 রয়েছে, 8 রয়েছে, আর একটা 2 রয়েছে। এবার কেটে দাও, 8 কেটে দাও। তাহলে এবার চিন্তা করো, 2 দুগুণে 4, নিচে 2 দুগুণে 4,
16কে 4 দিয়ে কাটলে কত হবে? 4ই হবে না। তাহলে আমার এবার রুটের ভিতরে 9 রুট 9কে আমরা ভাঙলে কি পাই? 3 গুণিতক 3, মানে রুট থেকে বাইরে বেরিয়ে আসবে শুধু 3, একটা 3 বেরিয়ে এলো। তারপর কত? 36, মানে 6 6 36, শুধু একটা 6 বেরিয়ে আসবে, তাই না? তারপরে 4 পড়ে রয়েছে, তাহলে 4 থেকে রুটের বাইরে আনতে গেলে একটা শুধু 2 আসবে, আর কিছু কিন্তু নেই। 8টা তো প্রথমেই কেটে দিয়েছি, তাহলে 3 6 18 2 36 আমার আনসার। 36 কোথায় আছে বাবু? 36 আছে অপশান এতে। আশা করি সকলে খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশানে জানাবে। আর ক্লাস ভালো লাগলে কিন্তু প্রত্যেকের কাছে একটা আমাদের আপ্রাণ অনুরোধ, সেটা হচ্ছে লাইক অবশ্যই করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে ক্লাসটা কেমন লাগছে। অবশ্যই প্রত্যেকটা ক্লাস কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের কোনো হেল্প বা তোমাদের কোনো সাহায্য এলে আমরা কিন্তু আমাদের কাজ বা আমাদের এই যে পরিশ্রম সেটাই কিন্তু সার্থক। ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো, পরের প্রশ্ন বলেছে যে এদের এলসিএম চেয়েছে। যখন আমাদের ভগ্নাংশের এলসিএম মানে কি? লসাগু, ঠিক আছে? এলসিএম মানে লসাগু আর এলসিএম মানে গসাগু। আচ্ছা, আমাদের যখন ভগ্নাংশের লসাগু দিয়ে দেবে, ঠিক আছে, ভগ্নাংশ লসাগু তার মানে কি? উপরেরগুলো মানে লবগুলোর, ভালো করে বোঝো, লবগুলোর, ঠিক আছে, লবগুলোর আমরা যখন এলসিএম বার করছি, বার করছি, তাহলে এলসিএম বার করতে গেলে উপরে এলসিএম বাই নিচে এইচসিএফ, ঠিক আছে? অর্থাৎ আমাদের যেটা, আর যদি আমাদের গসাগু বের করতে দিত তাহলে উপরে এইচসিএফ অর্থাৎ উপরে গসাগু করতাম, উপরেরগুলো মানে লবগুলোর, আর নিচের কি করতাম? লসাগু করতাম বা এলসিএম করতাম। তাহলে আমাদের অঙ্কটা তো এলসিএম দিয়েছে, তার মানে কোনটা? এইটা। যদি এইচসিএফ করতে দিত তাহলে দ্বিতীয়টা করতাম। তাহলে আমাদের কি করতে হবে? এলসিএম অর্থাৎ এলসিএম অফ কার উপরে কে আছে? 10 আছে, 20 আছে আর 55 আছে, আর নিচে আমার কি হবে? এইচসিএফ। এই এইচসিএফটা কার হবে? নিচে যেগুলো রয়েছে, নিচে কে রয়েছে? 21, 63 আর 56। এবার চিন্তা করো, এদের লসাও করতে হবে। তাহলে 10, 20 আর 55 এদের লসাও করব। তাই যদি 5 দিয়ে করি, 2, 4 আর 11, আবার 2 দিয়ে যাবে না, তাহলে 1, 2 আর 11, তাহলে লসাও কত পাবো? লসাও পাবো 11, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, ঠিক আছে? বা এরকম করো, 11 দুগুণে 22 আর 5 দুগুণে 10, তাহলে 22কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 200, একটা শূন্য বসে যাবে না, তাহলে 220। আর নিচে আমার এইচসিএফ বের করতে হবে, অর্থাৎ গসাগু বের করতে হবে। গসাগু কত? 7, 63 আর 56, সবগুলো গসাগু কত হবে? সবগুলোকে সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? সবগুলোকে 7 দিয়ে ভাগ করা যায়। তাহলে 7 দিয়ে ভাগ করা যাবে না, সবগুলোর গসাগু কত? 7। তাহলে আমার আনসার কত হবে? 220/7। সেটা কোথায় রয়েছে? অপশান বিয়েতে রয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছ, ঠিক আছে? তাহলে পরের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, আমাদের যেহেতু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার বেশি দিন নেই, যদি কারোর স্টাডি মেটেরিয়ালের প্রয়োজন হয়, খুবই অথেন্টিক এবং আপ টু ডেট স্টাডি মেটেরিয়াল, এবং প্রত্যেকটা মেটেরিয়ালসই কিন্তু পিডিএফ আকারে তোমরা পাবে, যাতে 40টা ফুল মক টেস্ট পাবে, যার মধ্যে থাকবে জিকে এক্সপ্লানেশনস, অর্থাৎ প্রত্যেকটা জিকের কিন্তু পূর্ণ বিস্তারিত আলোচনা, এবং সঙ্গে থাকবে ম্যাথ ও রিজনিংয়ের সলিউশন। তাহলে সবগুলোই পিডিএফ আকারে পেয়ে যাবে। যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা কমেন্ট সেকশানেও নাম্বার দেওয়া থাকবে, সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ করেও তোমরা নাম্বার যোগাযোগ করে সেই স্টাডি মেটেরিয়ালগুলো নিতে পারো। ওকে, চলো পরের অঙ্কে যা যাক। পরের অঙ্কে কি বলেছে? পরের অঙ্ক বলছে 2 বন্ধু এ এবং বি একটি ব্যবসায় 3:4 অনুপাতে বিনিয়োগ করেছিল, ঠিক আছে? এ 2 মাস আগে তার ভাগ প্রত্যাহার করে নেয়, মানে তুলে নেয়। 1 বছর শেষে মোট লাভ 2600 টাকা হলে এ এর লাভের অংশ কত? আগে প্রথমে কনসেপ্ট বোঝো। কনসেপ্টটা কি ভালো করে বোঝো। এখানে একটা ব্যবসায় দুজন মিলে ব্যবসা দাঁড় করেছে, এ আর বি একটা ব্যবসায় দাঁড় করেছে। ব্যাপারটা কি? ধরো এ যদি 10 টাকা দেয় আর বি ধরো 20 টাকা দিয়েছে, তার মানে রেশিও কত? 1:2 অনুপাতে টাকা দিয়েছে। এবার লাভ বা ডিভিডেন্ড পরীক্ষায় বলতে পারে লভ্যাংশ ধরো বলে দিল 120 টাকা, তার মানে যে যেমন টাকা দেবে,
অর্থাৎ তার মূলধনের অনুপাত সেই অনুযায়ী কিন্তু টাকাটা ভাগ হবে। এখানে সময়ের অঙ্ক যখন বলে দেবে, সময় এখানে মানে আমি যে উদাহরণটা দিচ্ছি সেখানে সময়ের ধারণাটা নেই, ঠিক আছে। অর্থাৎ 1:2 অনুপাতে তারা টাকাটা ভাগ করবে। তাহলে প্রথমজন কত পাবে, 1/3, আর দ্বিতীয়জন কত পাবে, 120 ইন্টু 2/3, এইভাবে টাকাটা তারা ভাগ করবে। এবার অ্যাডিশনালি যদি সময় বলে দেয়, সময়টা বলে দেয়, ধরো সময়ের অনুপাত বলে দিল, কেউ 5 মাস টাকা দিয়েছে আর 4 মাস টাকা দিয়েছে, তাহলে আমরা মূলধনের রেশিও মানে লভ্যাংশের অনুপাতটা কী হবে, এদের দুজনের গুণফল, ঠিক আছে। অর্থাৎ 5 একে 5 আর 4 দুগুণে 8, এই অনুপাতে তখন কী হয়ে যাবে, টাকাটা তারা ভাগ করবে। অর্থাৎ সময় যদি দেয়া থাকে তাহলে আমাদের কি করতে হয়, মূলধনের অনুপাতকে সময়ের অনুপাত দিয়ে গুণ করে আমরা কি পাবো, লভ্যাংশের অনুপাত পাবো। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি বলেছে, তারা টাকা দিয়েছে কত, 3:4 অনুপাতে তারা টাকা দিয়েছে, কিন্তু একটা কনসেপ্ট বলে দিয়েছে যে এ 2 মাস আগে ভাগ প্রত্যাহার করে নিয়েছে। তার মানে এ এর টাকাটা ক মাস খাটলো, 1 বছরে তো 12 মাস হয়, তাহলে এ টাকা দিয়েছিল ধরো 3 ভাগ, কিন্তু এ তো 2 মাস আগে টাকা তুলে নেয়, তার মানে ব্যবসাতে 12 বছরের মধ্যে ক মাস টাকাটা খাটলো, 10 মাস টাকাটা খাটলো। আর বিয়ের কনসেপ্টটা কি, বি প্রথমে কত টাকা দিয়েছিল, 4 টাকাই দিয়েছিল বা 4 ভাগই দিয়েছিল, কিন্তু এ সারা বছরই খেটেছে। তাহলে তোমরা কি করতে পারো, 3 10 30 আর 4 12 48 রেশিও করতে পারো। আমি বলবো ওইভাবে না করে তোমরা এখানেই কেটে দাও। তাহলে 3 দিয়ে 12কে কাটলে কত হবে, 4, একে 2 দিয়ে কাটলে কত হবে, 5, আর একে 2 দিয়ে কাটলে কত হবে, 2। তাহলে আমার রেশিও কত পেলাম, 5:4 দুগুণে 8, 4 দুগুণে 8। তাহলে এই অনুপাতে আমার টাকাটা কি করবে, ভাগ করবে। এবার আমার এর টাকাটা চেয়েছে, মোট লাভ কত বলে দিয়েছে, 2600 টাকা, তাই না। তাহলে 2600 টাকাটা পেয়ে মোট লাভ হয়েছে। এবারে 8 ভাগ আর 5 ভাগ, অর্থাৎ এ পেয়েছে 5 ভাগ, বি পেয়েছে 8 ভাগ, তাহলে মোট কত হয় বলো তো, 8 এ 5 13 ভাগ, তাই না। তাহলে এর ভাগটা কত, 13 ভাগের মধ্যে 5 ভাগ, তার মানে 5 এর নিচে 13 দিয়ে 26কে কাটলে কত হবে, 200। তাহলে আমার মোট আনসারটা কত হবে, 500, এই 200 ইন্টু 5 মানে 1000। তাহলে এর লভ্যাংশ কত বেরোবে, এর লভ্যাংশ বেরোবে 1000। তাহলে অপশান কোথায় রয়েছে, অপশান বি এতে আছে, ঠিক আছে। আশা করি প্রত্যেকে অঙ্কটা বুঝতে পেরেছো। তোমাদের কাছে কিন্তু পুনরায় অনুরোধ, যদি ক্লাস ভালো লাগে অবশ্যই কিন্তু ফিডব্যাক দেবে, ঠিক আছে, লাইক দিয়ে এবং কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানাবে। পরের অঙ্কে আমরা যাই। পরের অঙ্ক বলছে, একটি জিনিস 240 টাকায় বিক্রি করলে একজন ব্যক্তির 10% ক্ষতি হয়, কোন মূল্যে তিনি এটিকে বিক্রি করলে 20% লাভ হবে। এই অঙ্কগুলো ঝটপট খুব ভালোভাবে করতে পারো। তার জন্য তোমাদের যেটা দরকার সেই কনসেপ্ট ভালো করে বোঝো। 10% ক্ষতি, এটার মানে কি আগে বুঝে নাও। 10% ক্ষতি মানে সবসময় পার্সেন্টেজের ক্যালকুলেশন কততে হয়, 100তে হয়। ক্ষতি মানে কম দামে বিক্রি করা, তাই না। মানে 100 টাকায় কিনে তাহলে 10% ক্ষতি মানে 10 টাকা লস, তার মানে বিক্রি করছে কত, 90%। তাহলে 10% ক্ষতি মানে পার্সেন্টেজ ভ্যালু কত, 90%। ঠিক একই রকম এখানে বলে দিয়েছে 20% লাভ, তাহলে 20% লাভ এটার মানেও কি, 20% লাভ এটার মানে কি, তাহলে 120% হবে না। যখন ক্ষতি হচ্ছিল বিয়োগ হচ্ছিল, যখন লাভ হচ্ছে তখন কি হবে, যোগ হবে। তাহলে এবার আমি আগেই শিখিয়েছি, তাহলে আমার টাকায় যেহেতু দেয়া আছে তাহলে 240 টাকাকে আগে লিখে নিলাম, ছটপট তাড়াতাড়ি করতে শিখতে হবে। এবার এই 240 টাকা এটা কততে আছে বলো তো, 10% ক্ষতিতে আছে না। তাহলে 10% ক্ষতিতে মানে পার্সেন্টেজ ভ্যালু কত, 90। তার মানে আমি কি শিখেছি, যেটাতে আছে সেটা নিচে, সবসময় মনে রাখবে যেটাতে আছে সেটা নিচে। আর আমরা যাচ্ছি কত, 20% লাভ হলে তাহলে টাকাটা কত হতো, তার 20% লাভ মানে কত পার্সেন্ট, 120% না, তাহলে 120%। ওকে, এবার এটাকে কেটে দাও, এটাকে 3 দিয়ে কাটলে কত হবে, 3, একে 3 দিয়ে কাটলে কত হবে, 4, 3 দিয়ে এটা করলে কত হবে, 80, তাহলে 4 আসছে 32, 320 হয়ে গেল আনসার। 320 কোথায় রয়েছে, অপশান ডি এতে রয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছ। চলো পরের অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক, একটি বাসের গতিবেগ 72 কিলোমিটার প্রতি ঘন্টা, বাসটি 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। খুবই ভালো অঙ্ক। দেখো
প্রথম জিনিস হচ্ছে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গতিবেগ যখনই দেওয়া দেবে তোমাদের পরীক্ষায় তখন কিন্তু কিলোমিটারে দেবে, তাই না? কিন্তু উত্তরগুলো সব দেখো, উত্তরগুলো সব কিসে রয়েছে? উত্তরগুলো সব মিটারে রয়েছে, তাই না? উত্তরগুলো সব মিটারে রয়েছে। তাহলে আমাকে কিলোমিটারটাকে আগে কিসে করতে হবে? মিটারে করতে হবে। তাহলে 72 কিলোমিটার মানে 72,000 মিটার, 72,000 মিটার। এবার চিন্তা করো এই 72,000 মিটারটা কত সময় যাচ্ছে? প্রতি ঘন্টায়। তাহলে 1 ঘন্টা মানে কত বাবু? 1 ঘন্টা মানে 60 মিনিট না? 60 মিনিট যদি মিনিটে আমার করতে হয় তাহলে আমাকে কী করতে হবে? 60। আর যদি 1 ঘন্টা সমান আমার যদি সেকেন্ডে করতে বলে তাহলে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড, তাই না? এবার আমি তোমাদের একটু আগেই শেখালাম যেটাতে আছে এই 72,000 মিটারটা আছে কততে? প্রতি ঘন্টায়। তার মানে প্রতি ঘন্টা মানে আমাদের যেহেতু সেকেন্ডে করতে বলেছে এখানে অঙ্কটা, তাহলে যেটাতে আছে সেটা নিচে, মানে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড নয়? তাহলে 3600 সেকেন্ড। আর আমরা যাবো কত? 5 সেকেন্ডে কত দূরে যাচ্ছে? তাহলে 5-এ যাবো মানে 5 দিয়ে গুণ হবে। ভালো করে মনে রাখবে, যেটাতে যেটাতে যাব সেটা উপরে, এটা মনে রাখবে, যেটাতে যাব সেটা উপরে আর যেটাতে আছে সেটা নিচে। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবে, অনেক অঙ্কের হাল এটা, ঠিক আছে? সলিউশন, এটা মানে প্যানাসিয়া বলতে পারো, ঠিক আছে? রিমেডি অফ অল ডিজিজ। তো যাই হোক, আমরা অঙ্ক ক্যালকুলেশনটা করি। তাহলে এবারে এটা কাটাকুটি করলে 36, এটা করলে কত হবে? 2 আর 0, তাহলে 5 দুগুণে কত? 10, 5 দুগুণে 10, ঠিক আছে? তার মানে কত হবে? 20 × 5 মানে 100। তাহলে 100 কোথায় রয়েছে বাবু? 100 রয়েছে অপশান এতে, ঠিক আছে? অঙ্কটা আমরা ঝটপট করে ফেলতে পারলাম। চলো পরের অঙ্কে যাওয়া যাক, আশা করি সকলে বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক, পরের অঙ্ক বলেছে একজন ডাকাত বিকেল 5টার সময় একজন মানুষের কাছ থেকে একটি ব্যাগ চুরি করে। ঘন্টায় 10 কিলোমিটার গতিবেগে সে দৌড়াতে শুরু করে। অবভিয়াসলি চুরি করে তো আর দাঁড়াবে না, তো দৌড়ানো শুরু করবে। তাহলে শুরু করলো দৌড়ানো। বিকেল 5:12-তে একজন পুলিশ ডাকাতের কথা জানতে পারে। তাহলে কতক্ষণ পরে? 12 মিনিট পরে। এই কনসেপ্টটা ক্লিয়ার করো। 5টার সময় চুরি হয়েছে, 5টার সময় চুরি হয়েছে, পুলিশ জানতে পেরেছে 12 মিনিট পরে, 12 মিনিট পরে। তার মানে 12 মিনিট নিশ্চয়ই ওই ডাকাত বা ছিনতাইকারী যাই বলো না কেন সে নিশ্চয়ই বসেছিল না। তাহলে সে কতটা দূরত্ব যাবে বলো তো? ডিস্ট্যান্স কতটা ডিস্ট্যান্সে চলে গেছে? তার গতিবেগ তো 10 কিলোমিটার। তাহলে 10, এই 10টা ভালো করে চিন্তা করো। এই 10টা আমি কি বলেছি? যেটাতে আছে আমরা বের করতে চাইছি ডিস্ট্যান্স। তাহলে এটা কতক্ষণে গেছে? 12 মিনিট আমরা বের করতে চাইছি। 12 মিনিটে কতটা যাবে? তাহলে 12তে যাবে। আর 1 ঘন্টায়, আরেকবার ক্লিয়ার করে দিই, এই 10 কিলোমিটার গতিবেগটা ক মিনিটে? 1 ঘন্টায়। বলেই দিয়েছে না, ঘন্টায় 10 কিলোমিটার গতিবেগ। তাহলে ঘন্টায় মানে কত? মিনিটে করলে, ঘন্টাটাকে মিনিটে করলে 60 দিয়ে ভাগ, অর্থাৎ যেটাতে আছে সেটা নিচে, 60তে তো আছে বলে নিচে লিখলাম। আর যাবো কোথায়? 12 মিনিটে। তাহলে 12 দিয়ে গুণ করে দিলাম। তাহলে কেটে দাও। তাহলে এটা কেটে দিলাম শূন্যটা, আর 6 দিয়ে কাটলে 2। তার মানে কত কিলোমিটার সে চলে গেছে? 2 কিলোমিটার অলরেডি চলে গেছে। এবারে পুলিশের টনক নড়েছে, সে এবার ডাকাতের পিছনে কি করেছে? ধাওয়া করেছে। তাহলে এবার চিন্তা করো, দুজনে যখন একই দিকে যাচ্ছে, একজনের গতিবেগ কত? 10 কিলোমিটার, 10 কিলোমিটার প্রতি ঘন্টা। আর একজনের গতিবেগ কত? পুলিশের গতিবেগ কত বলে দিয়েছে? 15 কিলোমিটার। তাহলে চিন্তা করো, তাহলে 15 কিলোমিটার পুলিশের গতিবেগ। তাহলে একটা নির্দিষ্ট সময় পর চোরটিকে ধরে ফেলবে পুলিশ, বা ডাকাতটিকে পুলিশ ধরে ফেলবে। তাহলে একই দিকে যাচ্ছে, তার মানে আপেক্ষিক গতিবেগ। ভালো করে বোঝো, এই কনসেপ্টটা ক্লিয়ার করো। এই ধরনের অঙ্ক আমি একটু বলেই রাখছি, আমার হিসেব অনুযায়ী গ্রুপ সি অথবা গ্রুপ ডি যে কোনো একটা অঙ্ক মানে কোশ্চেন সেটে এই মেথডটাকে ফলো করে একটা অঙ্ক আসবে, ঠিক আছে? তাহলে আপেক্ষিক গতিবেগ যখন কি হবে? আপেক্ষিক গতিবেগ একই দিকে যাচ্ছে মানে বিয়োগ হবে, অর্থাৎ একজনের গতিবেগ 15 আর একজনের গতিবেগ 10। তাহলে আলটিমেটলি আপেক্ষিক গতিবেগ কত? 5 কিলোমিটার, 5 কিলোমিটার, ঠিক আছে? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার চিন্তা করো, তাহলে তাদের মধ্যে ইনিশিয়াল ডিস্টেন্স কত? 2 কিলোমিটার। ইনিশিয়াল ডিস্টেন্স কত? 2 কিলোমিটার, তাই না? তাহলে এবার ধরতে কতক্ষণ সময় লাগবে? তাহলে আমরা সময় বের করতে চাইছি। অঙ্কটা কিন্তু এত লিখতে হয় না, তোমাদের বোঝাচ্ছি বলে লিখতে হচ্ছে, ঠিক আছে? এই আপেক্ষিক গতিবেগ এগুলো জাস্ট তোমাদের ব্রেনেই কাজ হবে। সময় বের করতে চাইছি। সময়ের সূত্র কি আমরা জানি? দূরত্ব বাই
গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ, তাহলে দূরত্ব কত, তাদের মধ্যে ইনিশিয়াল গতিবেগ কত, ইনিশিয়াল ডিস্টেন্সটা কত, অর্থাৎ ডাকাত সেই চুরি করে সে কতটা দূর চলে গেছে, 2 কিলোমিটার চলে গেছে না, 2 কিলোমিটার। এবার গতিবেগটা কি, গতিবেগটা আমার বলে দিয়েছে কত, 5 আপেক্ষিক গতিবেগ। কিন্তু একটা কনসেপ্টে ক্লিয়ার একটা করতে হবে, সেটা হচ্ছে ভালো করে বোঝো, এই 2-এর 5টা কিসে বেরোবে, ঘন্টায় বেরোবে। কিন্তু আমাদের উত্তরে দেখো ঘন্টার কোনো নামগন্ধ নেই, তার আমাকে ঘন্টা থেকে কিসে করতে হবে, মিনিটে করতে হবে। তার মানে 60 দিয়ে আমরা কি করে দেবো, গুণ করে দেবো। ঠিক আছে, 60 দিয়ে গুণ করে দেবো, 5 দিয়ে 60কে কাটলে কত হবে, 12। এইটা তাহলে কিসে চলে এলো, এটা মিনিট। তাহলে 12 2 24, তাহলে আমার 24 মিনিট। এবার চিন্তা করো, তাহলে পুলিশ তো খবর পেয়েছে 5টা 12, 5টা 12তে খবর পেয়েছে, তাহলে কতক্ষণ পর ধরবে, 24 মিনিট পর ধরবে, তাই না, 24 মিনিট পর ধরবে। তাহলে 5টা 12-র সঙ্গে ভালো করে বোঝো, 5টা 12-র সঙ্গে আমার 24 মিনিট যদি যোগ করি, তাহলে আমার ফাইনাল আনসার কত হবে, 5টা 36 না, 5টা 36। তাহলে 5টা 36। তাহলে 5টা 36 কোথায় রয়েছে, অপশান এতে রয়েছে, 5টা 36। আশা করি সকলে বুঝতে পেরেছো। এই অঙ্কটা কিন্তু ধারণাটা খুবই ক্লিয়ার রাখবে, এই অঙ্কটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল। পরের অঙ্কে যাই। দেখো, যদি একটি নির্দিষ্ট সংখ্যার 50% অন্য একটি সংখ্যার 3/4 অংশের সমান হয়, তাহলে সংখ্যাগুলির মধ্যে অনুপাত কত। তাহলে দুটো সংখ্যার একটা আনুপাতিক ভাগহারটা চেয়েছে। ঠিক আছে, একটা রেশিওর একটা রিলেশন চেয়েছে। তাহলে একটি সংখ্যার 50%, একটি সংখ্যার 50%, তাই না। তাহলে একটি সংখ্যার 50%, কনসেপ্টটা ভালো করে বোঝো। তাহলে ধরে নাও একটি সংখ্যা এক্স, এর 50%, 50% মানে কি বলো তো, পার্সেন্টেজ তুলে দিলে সবসময় নিচে কত হয় বাবু, 100 হয়। ঠিক আছে, তাহলে 50/100। আর একটা সংখ্যা আমি ওয়াই ধরলাম, এর কত বলেছে, 3/4, 3/4। তাহলে আমি এক কাজ করছি, নিচের লস হয়, একেও 25 দিয়ে গুণ করে দিচ্ছি, আর একেও 25 দিয়ে গুণ করে দিচ্ছি। কেন বলো তো, নিচে দেখো 4 25 সব 100, আর এই 25, 100 আর 100 কেটে যাবে। এবার 25 দিয়ে 50কে কাটলে কত হবে, 2। তাহলে আমরা কি পেলাম, 2x = 3y, তাই না, এটা পেলাম। তাহলে আমার চেয়েছে তো x/y, তার মানে কত হবে, 3:2। তাহলে 3:2 কোথায় রয়েছে, 3:2 কোথায় রয়েছে, অপশান ডি এতে রয়েছে। তাহলে 3:2 হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। পরের অঙ্কে যাই। নেক্সট অঙ্ক বলেছে, প্রথম 7 মাসের জন্য এক ব্যক্তির গড় ব্যয় 1300 টাকা এবং পরবর্তী 5 মাসের জন্য 1200 টাকা। এগুলো কিন্তু ব্যয়, মাথায় রাখবে, এই দুটোই কিন্তু ব্যয়, এটাও ব্যয় আর এটাও ব্যয়। বছরের শেষে তার মোট সঞ্চয় হয়েছে কত, 2900 টাকা সঞ্চয় করেছে, মানে সেভিংস করেছে। তাহলে তার মাসিক আয়টা চেয়েছে। ঠিক আছে, তাহলে তার আয়টা চেয়েছে। প্রথমে আমাদের যেটা বুঝতে হবে, মোট সারা বছর তার মোট ব্যয় কত হচ্ছে। দেখো, প্রথম কত মাসের বলেছে, 7 মাস, তাহলে 7 মাস গড় ব্যয় বলে দিয়েছে 1300 টাকা। তাহলে 1300 টাকা যদি প্রত্যেক 7 মাসে গড়ে 1300 টাকা করে হয়, 1300 টাকা করে হয়, তারপরে আর কি বলেছে, এটা কি বের করছি আমরা বলো তো, এটা আমরা বের করছি মোট ব্যয়, মানে বার্ষিক, তোমাদের একটু লিখে বুঝিয়ে দিই তবে বুঝতে পারবে, বার্ষিক ব্যয়, মোট ব্যয়টা বের করছি। আর তারপরে বলেছে পরবর্তী 5 মাস, কারণ এক বছরে তো 12 মাস হয়, প্রথমে যদি 7 মাস এখানে চলে যায় তাহলে বাকি থাকে ক মাস, 5 মাস। তাহলে 5 মাস 1200 টাকা করে, 5 মাস 1200 টাকা করে, তাই না। তাহলে আমার মোট ব্যয়টা কত হবে, 7 13 91, আর এখানে কত হবে, 5 12 60। তাহলে আমার মোট কত হবে, মোট হবে 15100, মোট হবে 15100, এটা আমার মোট ব্যয়। এবার চিন্তা করো, যদি সারা বছরে আমার ব্যয় 15100 টাকা হয়, আমার তো সারা বছরে সেভিংস হয়েছে 2900 টাকা, তাহলে মোট আয় করেছি কত, বার্ষিক আয় কত, বার্ষিক আয়, ভালো করে বোঝো, বার্ষিক আয়। আমরা কি জানি বলো তো, আয় থেকে আমরা যে টাকাটা ইনকাম করব সেখান থেকেই তো ব্যয় আর সেভিংস, অর্থাৎ ব্যয় আর সেভিংস মিলেই তো আমার আয়। তাহলে আমার চিন্তা করো, ব্যয় কত, 15100, আর সেভিংস কত, 2900। তাহলে মোট দুটো যোগ করলে কত হবে, যোগ করলে হবে 18000 টাকা। এই 18000 টাকাটা কি বার্ষিক আয়, সারা বছরে আয়, কিন্তু আমাদের চেয়েছে নাকি মাসিক আয়, তাই না, মাসিক আয় চেয়েছে।
তাহলে আমার কি করতে হবে, এক মাসে, মানে এটাই 18,000 টাকাটা সারা বছরে সে ইনকাম করছিল, তাহলে এক মাসে ইনকাম করবে কত, 12 দিয়ে ভাগ করে দেবো, তাই না? তাহলে 12তে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো বলো তো, 1500 টাকা করে, 1500 টাকা করে। তাহলে 1500 কোথায় রয়েছে, অপশান ডি এতে রয়েছে। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে পরের অঙ্কে আমরা যাই। নেক্সট অঙ্ক দেখো, পরের অঙ্ক বলেছে এ একটি কাজ 15 দিনে শেষ করতে পারে, বি একই কাজ 25 দিনে শেষ করতে পারে, তারা একসঙ্গে 5 দিন কাজ করে, বাকি কাজটি এ এবং সি 4 দিনে শেষ করে, তাহলে সি একা কাজটি শেষ করবে কত দিনে সেটা চেয়েছে। এই অঙ্কটাও স্টার দিয়ে রাখতে পারো, ঠিক আছে? এই অঙ্কটাও কিন্তু স্টার দিয়ে রাখতে পারো, এই অঙ্কটাও প্রচুর সম্ভাবনা রয়েছে। দেখো এখানে একটা জিনিস আমি তোমাদের যদি বোঝাই, একটা টাইম লাইন ইউজ করি তোমাদের বোঝার সুবিধার জন্য, তাহলে প্রথমে চিন্তা করো, এ 15 দিনে কাজটা শেষ করতে পারে আর বি বলে দিয়েছে 25 দিনে কাজটা শেষ করতে পারে। তারা দুজন মিলে একসঙ্গে কতদিন করেছে, 5 দিন। তার মানে এ প্লাস বি, ভালো করে বোঝো আগে, এ প্লাস বি কতদিন কাজ করেছে, 5 দিন কাজ করেছে না, 5 দিন কাজ করেছে। এবার বি চলে গেছে, এবার বাকি যে কাজটা পড়ে আছে কে কে করছে, এ আর সি, মানে এ আর সি করেছে। এটা কত দিনে শেষ করেছে, এটা 4 দিনে শেষ করেছে। তাহলে আমাদের বলেছে টোটাল কাজটা যদি এ বি এরা দুজন না করে টোটাল কাজটা যদি সি একা করতো তাহলে কত দিনে করতে পারতো। তাহলে এবার চিন্তা করো, ভালো করে বোঝো আমি কিভাবে করাচ্ছি, অনেক রকমভাবে করানো যায়। আচ্ছা এর কথা চিন্তা করো তো, এ এখানেও আছে, এ কদিন কাজ করলো, 5 দিন, আর এখানেও এ আছে, কদিন কাজ করলো, 4 দিন। তাহলে এ মোট কাজ করলো কত দিন বলো তো, 9 দিন কাজ করলো না? আচ্ছা একদিনে কাজ করে কত, 1/15, একদিনে কাজ করে বলেছে না, এ একটি কাজ 15 দিনে শেষ করতে পারে, মানে পুরো কাজটা যদি 15 দিনে করে তাহলে একদিনে কতটা কাজ করবে, 15 ভাগের 1 ভাগ, 15 ভাগের 1 ভাগ মানে 1/15। কিন্তু এ কাজ করেছে কত, এখানে 5 দিন আর এখানে 4 দিন, তাহলে 9 দিন কাজ করেছে। কাটাকুটি করো, 3 আর এটা 5, তার মানে কত, 3/5, ঠিক আছে, 3/5। এটা কে করেছে, এ করেছে। এবার চিন্তা করো আরেকজন কে কাজ করেছে, বি কাজ করেছে না, বি কতটা কাজ করেছে, বি একদিনে কত করে, 1/25, বি তো একদিনে 1/25 করে। তাহলে বি কাজ করেছে কদিন, বি তো প্রথমেই কাজ করেছে শুধু 5 দিন, তাহলে 5 দিনে কতটা করবে, 5 দিনে কতটা করবে, 5, অর্থাৎ 1/5। এবার চিন্তা করো তাহলে এ আর বি দুজন মিলে কাজ করলো কত, দুজন মিলে কাজ করলো কত, এ 3/5 এ 1/5, তাহলে দুজন মিলে কাজ করলো কত, 4/5 না, 4/5 কাজ করলো। এবার বাকি কাজটাই কে করেছে, বাকি কাজটাই সি করেছে। তার মানে সি কাজ করেছে কতটা বলো তো, 1 থেকে 4/5, মানে 4/5 অংশ তো এ আর বি করেছে, মানে 5 ভাগের 4 ভাগ কাজ করে ফেলেছে এ আর বি। তাহলে ক ভাগ পড়ে আছে, 1 ভাগ পড়ে আছে 5 ভাগের মধ্যে। এই কাজটাই করেছে কে, সি। কত দিনে, কত দিনে করেছে বাবা, কত দিনে, 4 দিন করেছে না? তাহলে এই 1/5 অংশ করেছে 4 দিনে। এসব অঙ্ক কিন্তু আমি তোমাদের লিখে লিখে এতটা করাচ্ছি কিন্তু মুখোমুখি হয়ে যায়, তোমাদের ধারণাগুলো দেওয়ার জন্য আমাকে একটু লিখতে হচ্ছে। তাহলে যদি সি 1/5 অংশ মানে 5 ভাগের 1 ভাগ কাজ করে 4 দিনে, তাহলে পুরোটা কাজ করে কত, 5 × 4 মানে 20 দিনে হবে না, 20 দিনে। তাহলে আমাদের উত্তর কোথায় রয়েছে, অপশান সি, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা অঙ্কটা করতে পারবো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দেবে এবং কমেন্ট করে জানাবে। নেক্সট অঙ্ক যায়। পরের অঙ্ক কি বলেছে, কোন সময়ে বার্ষিক 12% সরল সুদের হারে টাকা দ্বিগুণ হয়। এই কনসেপ্টটাকে আগে ক্লিয়ার করো। টাকা দ্বিগুণ হওয়া বা টাকা 3 গুণ হওয়া, টাকা 4 গুণ হওয়া, এর কনসেপ্টগুলো না ক্লিয়ার রাখলে অঙ্ক হবে না। টাকা আমি এই অঙ্কের ক্ষেত্রে বোঝাচ্ছি দ্বিগুণ, তার মানে আমি ধরো 100 টাকা আমি ব্যাংকে রেখেছি, তার মানে আমার আসল আর সুদ, ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল মিলিয়ে কত হবে, দ্বিগুণ মানে কত, এর তো দ্বিগুণ, তার মানে কত টাকা হবে, 200 টাকা, তাই না? যদি 3 গুণ বলতো তাহলে পি আর আই মিলে কত হতো, 300 হতো। তাহলে এবার চিন্তা করো প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট মিলে যদি 200 হয় তাহলে শুধু ইন্টারেস্ট কত হবে গো, 200 থেকে 100 বাদ দিলে কত হবে, 100। এই কনসেপ্টটা ব্রেনের মধ্যে আগে ভেজে নাও। এবার দেখো আসল কত, 100, সময়টা চেয়েছে, সময়টা টি, তাই না? রেট অফ ইন্টারেস্ট কত, 12%, 12/100, ইন্টু কত, সুদ কত, 100 বেরিয়েছে। তাহলে এই 100 আর এই 100 কেটে দাও, তাহলে টি সমান কত হবে, একে কাটো,
4 দিয়ে কাটলে এটা কত 3, আর একে 4 দিয়ে কাটলে 25, তার মানে t সমান 25/3। 25কে 3 দিয়ে ভাগ করে দাও, 3 আসতে 24, তাহলে পূর্ণতেই আছে, তাহলে 1 পূর্ণ 3, অর্থাৎ 8 পূর্ণ 1-এর 3। তার 8 পূর্ণ 1-এর 3 কোথায় রয়েছে? অপশান সি। আশা করি সকলে বুঝতে পেরেছ। ওকে, তাহলে পরের অঙ্কে আমরা যাই। দেখো নেক্সট অঙ্ক। পরের অঙ্ক কি বলেছে? ভুবনের মাসিক আয় 45,000 টাকা এবং তার মাসিক ব্যয় 33,000 টাকা। যদি তার মাসিক আয় 22% বৃদ্ধি পায় আর মাসিক ব্যয় যদি 11% বৃদ্ধি পায়, তাহলে তার নতুন মাসিক সঞ্চয় কত হবে? তাহলে চিন্তা করো, সঞ্চয় মানে কি বলো তো? সেভিংস মানে কি? সেভিংস মানে কি? ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, ঠিক আছে, এক্সপেন্ডিচার খরচ। অর্থাৎ সঞ্চয় মানে আয় থেকে ব্যয় বাদ দেওয়া। তাহলে আমার সেভিংসটা কত বলো না? 45,000 টাকা তো ইনকাম করছে, তাহলে 45,000 মাইনাস 33,000 কত হবে? 12,000 টাকা না? তাহলে আমার সেভিংসটা কত রইল? 12,000 টাকা। এটা সেভিংস। এবার চিন্তা করো, তাহলে এবার নিউ ইনকাম, ইনকামটা তো বেড়ে গেছে। ইনকাম ছিল কত? 45,000। এবার চিন্তা করো, ইনকাম বেড়েছে কত বলো তো? তার মাসিক আয় 22% বেড়েছে। তাহলে আমি একটু আগে শেখালাম না, 22% বৃদ্ধি মানে তার পার্সেন্টেজ ভ্যালু কত? 100 সঙ্গে 22 যোগ, তার মানে 122%। 122%, দুটো শূন্য কেটে দাও। এটাকে গুণ করলে হবে তোমার, একটা শূন্য বসিয়ে দাও, 45-এর নামটা পড়ো, 45 দুগুণে 90, হাতে 9, 45 90, 99, আবার 9, 45 থেকে 45 আর 9 মানে 54। তাহলে 54,900, 54,900। এবার নিউ এক্সপেন্ডিচার কত? খরচ কত? এক্সপেন্ডিচারটা খরচ আগে ছিল কত? মাসিক ব্যয় বলে দিয়েছিল না 33,000, 33,000। এবার চিন্তা করো, এটাও বেড়েছে, এটা কত? 11% বৃদ্ধি। তাহলে 11% বৃদ্ধি মানে কত? 100-র সঙ্গে 11 যোগ হয়ে যাবে, তার মানে 111% হয়ে যাবে না তার পার্সেন্টেজ ভ্যালু? তাহলে 111/100, এর দুটো শূন্য কেটে দাও। তাহলে এবার 33, একটা শূন্য আগে নিয়ে নাও, 33-এর নামটা পড়ো, 33 আগে 3, ঠিক আছে, 33 3 6 6 3 6 আর শেষে হবে 3, অর্থাৎ 36,630, 36,630। এবার চিন্তা করো, তাহলে ইনকাম বলে দিল 54,900 আর 54,900 হলো ইনকাম, ঠিক আছে, আর আমার খরচ কত? 36,330। এদের দুজনের গ্যাপটাই তো আমার কি? সেভিংস। তাহলে এবার বিয়োগ করে দাও, 0 0 0 0, অর্থাৎ 3 কয় 10, 7 1 6 7 2 2, এটা 8 আর এটা 1। তাহলে আমার উত্তর কত হয়ে যাবে? এই সেভিংসটা কত? সেভিংসটা অর্থাৎ নিউ সেভিংসটা কত? 18,270। তাহলে 18,270 কোথায় রয়েছে? অপশান এতে রয়েছে। ঠিক আছে, আশা করি সকলেই বুঝতে পেরেছো। পরের অঙ্কে যাই। দেখো এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক, ঠিক আছে, এই অঙ্কটাও স্টার দিয়ে রাখতে পারো। দেখো বলেছে যদি √4,624 সমান 68 হয়, তাহলে এদের ভ্যালুটা কী হবে? আচ্ছা দেখো আমি কিভাবে করছি একটু বোঝো। প্রথমে কি ছিল আগে বোঝো, ছিল 46.24, তারপর কি ছিল? √0.4624 প্লাস আর একটা ভ্যালু বলে দিয়েছিল 0.004624। কিচ্ছু অঙ্কটা একদম টেনশান নেওয়ার দরকার নেই। এখানে তোমাদের ভয় লাগছে সেই দশমিক আর শূন্য এইগুলোর জন্য। তোমরা এক কাজ করো, প্লেনলি এটাকে দশমিক তুলে দিলে কত হবে? নিচে 100। এর দশমিকটা তুলে দিলে নিচে কত হবে? এটা হবে 4টে শূন্য, 4 ঘর পর দশমিক মানে 4টে শূন্য।
আর এর দশমিকটা তুলে দিলে আমার কটা হবে, ছটা, 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6। এবার চিন্তা করো, আমরা কি জানি 4 6 √4 6 এই রুটটা এটা আছে মানে কি, এটা দুজনের মাথাতে আছে, ঠিক আছে, দুজনের মাথাতে। তাহলে উপরটার ভ্যালু কত, উপরটার ভ্যালু কত 68, আর নিচে কত, নিচে কত 10, কারণটা কি 100কে ভাঙলে 10 10 100 হয় 10, প্লাস তারপরটা কত হবে একই রকম, এটা 68, আর নিচে দেখো 10,000 ছিল মানে হাফ করে দাও, 4টে শূন্য আছে তাহলে 2টো শূন্য। তারপরে কি রয়েছে, উপরে আবার 68, নিচে 6টা শূন্য ছিল তার মানে 3টে শূন্য, তাই না। এবার এদের লসাও করে দিতে হবে। লসাও না করে আমি এক কাজ করছি, আচ্ছা সবগুলো যদি শূন্য একটা করে, দেখো এ সবচেয়ে বড় শূন্য কত 1000, তাহলে প্রথমটাকে যদি 2টো শূন্য দিয়ে গুণ করি তাহলে 6800, উপরে 2টো শূন্য বাড়িয়ে দিলাম, নিচেও 2টো শূন্য বাড়িয়ে দিলাম, হতে পারে তাড়াতাড়ি, তাই না। তারপরে কি আছে, নিচে 100 ছিল তাহলে আরেকটা শূন্য বাড়াতে হবে 1000 করতে গেলে, আর উপরে 68-র পর একটা শূন্য, তারপরে কি এটা অটোমেটিক্যালি 68 উপরে আর নিচে 1000 রয়েছে। তার মানে আমার কি হবে, উপরে সবগুলো যোগ করো, 6800 680 আর 68 যোগ করলে কত হবে 8, ঠিক আছে 8 হবে, তারপর 8 6 14, 14 4 হাতে 1 1 7, 7 6 13 15, 48 5, তারপর হবে 6 রাখে 7, তাহলে 7548, আর নিচে কিন্তু 1000, 3টে শূন্য, তাই না। এবার এটা 3 ঘর পর দশমিক বসিয়ে দাও, তাহলে 3 ঘর পর দশমিক মানে 7.5548 হয়ে গেল। 7.548 কোথায় আছে, অপশান এতে রয়েছে, ঠিক আছে। আশা করি অঙ্কটা সকলে বুঝতে পেরেছো। তাহলে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, আমি প্রিভিয়াস একটু আগেই বলেছি, আমাদের কিন্তু স্টাডি ম্যাট যারা নিতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার এবং কমেন্ট সেকশান বা ডেসক্রিপশান বক্সেও কিন্তু তোমাদের নাম্বারটা দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, পরের অঙ্ক কি বলছে, একটি ট্রেন মুম্বাইয়ের উদ্দেশ্যে 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বেঙ্গালুরু রেলওয়ে স্টেশন ছেড়ে রওনা হয়। 1 ঘন্টা পরে অপর একটি ট্রেন মুম্বাইয়ের উদ্দেশ্যে ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশন ছেড়ে রওনা হয়, তাহলে 100 কিলোমিটার প্রতি গতিতে, ঠিক আছে। দ্বিতীয় ট্রেনটা 100 কিলোমিটার গতিতে, তাহলে প্রথম ট্রেনটির সাথে দেখা করতে দ্বিতীয় ট্রেনটি কত সময় নেবে। এই অঙ্কটা কিন্তু সেই চোর আর ডাকাত বা পুলিশের অঙ্কের মতোই সেম, দুজনের গতিবেগ কিন্তু একই দিকে যাচ্ছে। প্রথমটা যাচ্ছে 80 কিলোমিটার স্পিডে, 80 কিলো, প্রথম ট্রেনটা যাচ্ছে 80 কিলোমিটার স্পিডে, আর দ্বিতীয় ট্রেনটা যাচ্ছে কত স্পিডে 100 কিলোমিটার স্পিডে, ঠিক আছে। তাহলে আপেক্ষিক গতি কত হবে, এবার চিন্তা করো 1 ঘন্টা পর, তাহলে 1 ঘন্টা পর মানে কি, প্রথম ট্রেনটা তো গতিবেগ কত 80 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় সে কতটা দূর চলে যাবে গো, 1 ঘন্টায় তো 80 কিলোমিটার চলে যাবে, তাই না, 80 কিলোমিটার অলরেডি চলে গেছে। এবার আপেক্ষিক গতিবেগ একই দিকে যাচ্ছে মানে কি হবে, বিয়োগ হবে, আমি জাস্ট লিখছি, এগুলো কিন্তু মুখোমুখিই হয়ে যায়। তাহলে আপেক্ষিক গতিবেগ মানে দুজনের বিয়োগ ফলে এখানে একই দিকে যাচ্ছে মানে 100 থেকে 80 বাদ দিলে কত 20 কিলোমিটার, ঠিক আছে। এবার চিন্তা করো আমার দরকার কি টাইম, সময়টা দরকার, তাই না। সময় মানে কি ডিস্ট্যান্স বাই গতিবেগ, তাহলে ডিস্ট্যান্স কত 80 আর গতিবেগ কত 20, তাহলে এটা হচ্ছে টাইম মানে ঘন্টা, ঠিক আছে। তাহলে কত হবে 4 ঘন্টা, একদম ইজিলি হয়ে গেল, ঠিক আছে। এটা কত হবে 4 ঘন্টা। আশা করি সকলে বুঝতে পেরেছ। পরের অঙ্কে যাচ্ছি, একজন ব্যবসায়ী কি বলেছেন, একজন ব্যবসায়ী 20টি জিনিস ক্রয় করে যার ক্রয় মূল্য 15টি জিনিসের বিক্রয় মূল্যের সমান, তাহলে ব্যবসায়ীর লাভ বা ক্ষতির শতাংশ কত। আগে অঙ্কটার কনসেপ্ট বোঝো। তাহলে দেখো 20টা জিনিসের ক্রয় মূল্য যা, 15টি জিনিসের বিক্রয় মূল্য কি সমান, তাহলে আমরা এটাকে বলতে পারি কি, দেখো তো আমরা এইভাবে যদি লিখি যে 20 সিপি মানে 20টা জিনিসের সিপি যা 15টা জিনিসের এসপি মানে বিক্রয় মূল্য সমান। আচ্ছা এবার কি করছি, এদের দুজনের গুণ করে দাও। আমি জাস্ট দেখো তোমাদের করতে কিছু হবে না, অঙ্কটা আমি আরও ইজিলি করে দিই, আমি জাস্ট বোঝাচ্ছি। 20 আর 15কে গুণ করলে কত হবে 320 টাকা, ভালো করে ধরে নাও। তাহলে 20টার জিনিসের ক্রয় মূল্য যদি 320 হয়, তাহলে একটার সিপি কত বলো তো 320 ভাজিতক, ভালো করে বোঝো 320 ভাজিতক 20, তাহলে কত হবে
15 আর একটার এসপি কত হবে 320 ভাজিতক কত 15, তাহলে কত হবে এটা 20। তাহলে যদি একটা জিনিসের সিপি 15 টাকা হয় কেনা দাম আর একটা জিনিসের এসপি 20 টাকা হয়, তার মানে প্রফিট হবে 5 টাকা, প্রফিট 5 টাকা। তাহলে এবার পার্সেন্টেজ অফ প্রফিটের সূত্র কি পি বাই সিপি ইন্টু 100, তাই না, পি বাই সিপি ইন্টু 100। তাহলে পি কত 5 টাকা, উপরে 100 আর নিচে সিপি কত, সিপি 15 টাকা, তাহলে 5 দিয়ে 15 কাটলে 3, তাহলে উত্তর কত হবে 100কে 3 দিয়ে ভাগ করলে 33.3333 এত %। এই এত বড় অঙ্কটা করতে হবে না, আমি ধারণাটা ক্লিয়ার করার জন্য তোমাদের বললাম। যখন দেখবে যে 20টা জিনিসের ক্রয়মূল্য 15টা জিনিসের ক্রয়মূল্য সমান, তাহলে এই এতটা পোর্শন করার দরকার নেই, জাস্ট রিভার্স করে দেবে। অর্থাৎ 15টা বিক্রয় মূল্যের সঙ্গে ছিল তো সেইটা, তার মানে ভালো করে বুঝো, তার মানে সিপি হয়ে যাবে উল্টোটা, মানে 15টা হয়ে যাবে সিপি, হ্যাঁ, আর ক্রয় মূল্যের সঙ্গে 20 ছিল, তার মানে এসপি হয়ে যাবে কত 20। এবারে তোমরা ক্যালকুলেশন যেভাবে করতে পারো করে ফেলবে। তাহলে এখানে আনসার কত হলো 33.3, অর্থাৎ 3 বা 33.1 বলতে পারো। ঠিক আছে, চলো তাহলে পরের অঙ্কটা যাই। দেখো এই অঙ্কটা একটু শিখে রাখো, আমরা পৌনঃপৌনিকের অঙ্ক কিন্তু একটা দিতে পারে। ঠিক আছে, পৌনঃপৌনিক, এই পৌনঃপৌনিকের অঙ্ক কিন্তু তোমাদের শিখে রাখতে হবে। কীরকম ভালো করে বোঝো। আগে এই সিম্পল একটা অঙ্ক দিয়ে করি, তারপরে একটা আমি ডেসক্রিপশন বা আলাদা করেও কিছু বোঝাবো। আমাদের অঙ্কটা কি ছিল, 0. ভালো করে কনসিয়াসলি শোনো, হ্যাঁ, 0.18 কার মাথায় পৌনঃপৌনিকটা আছে। আচ্ছা প্রথমে বলি, পৌনঃপৌনিক এই ডট, এইটা বার চিহ্নও থাকতে পারে, বারও থাকতে পারে, অথবা ডটও থাকতে পারে। ঠিক আছে, এখানে যে ডট আছে পরীক্ষার হলে ফুল স্টপও থাকতে পারে, ডটও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, দুজনেই সেম। এবার আমরা করবোটা কি ভালো করে শোনো আমার কথাটা। যা আছে, ঠিক আছে, এখানে দশমিক ভুলে যাও, দশমিক কোথায় আছে, পৌনঃপৌনিক কোথায় আছে ভুলে যাও, যা আছে। তাহলে কত আছে 18, সেটাকে আগে লিখলাম, তারপরে বিয়োগ করব। কি বিয়োগ দেবো, অর্থাৎ যাদের মাথায় পৌনঃপৌনিক নেই, সেইটাকে আমরা কি করব, বিয়োগ দেবো। তাহলে এখানে কার মাথায় পৌনঃপৌনিক নেই বলো তো, 1-এর মাথায় নেই, তাহলে একটা আমরা কি করব, বিয়োগ করব। নিচে চলে এসে এবার নিচে কি হবে, যতজনের মাথায় পৌনঃপৌনিক, তাহলে এখানে কজনের মাথায় পৌনঃপৌনিক, 8-এর মাথায় শুধু, তার মানে 8 কজন, একজন একটা সংখ্যার মাথায় পৌনঃপৌনিক, তাহলে 9, ততগুলো 9। আবার বলছি, যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপৌনিক ততগুলো 9, এবং তারপরে কি হবে, এই দশমিক এবং পৌনঃপৌনিকের মাঝখানে কতজন আছে, 1 আছে না শুধু, তাহলে যতগুলো সংখ্যা থাকবে, মানে পৌনঃপৌনিক এবং দশমিকের মাঝখানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো 0। তাহলে এখানে একটাই সংখ্যা আছে 1, সেজন্য শুধু কি নিলাম, 90 নিলাম। কত নিলাম, 90 নিলাম। ঠিক আছে, এবার চিন্তা করো, তাহলে আমার উত্তরটা কত হবে, 18 থেকে একবার দিলে কত 17, আর নিচে কত 90। তাহলে আমার ফাইনাল আনসারটা কোথায় হলো, 17/90। 17/90 কোথায় রয়েছে, অপশান ডি এতে। তাহলে আমি বোঝাবো বলেছি আরও বেশ কিছু অঙ্ক, তাহলে বুঝিয়ে দিই। ধরো কোনো একটা অঙ্ক আমাদের এরকম পরীক্ষায় ফেললো, সাপোজ ধরো 0, এটা অন্য অঙ্ক বোঝাচ্ছি, দাঁড়াও কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা দেখো, সাপোজ ধরো আমাদের একটা অন্য অঙ্ক দিল, বলেছে যে 0.123। এবার দেখো এই 1-এর মাথায় পৌনঃপৌনিক দিল আর 3-এর মাথায় পৌনঃপৌনিক দিল। এখানে একটা জিনিস প্রথমে শিখে রাখো, যদি ধরো এই 1-এর মাথায় পৌনঃপৌনিক, 3-এর মাথায় পৌনঃপৌনিক আছে, 2-এর মাথায় নেই, তার মানে কিন্তু অবশ্যই 2-এর মাথাতেও পৌনঃপৌনিক আছে। এটা প্রথম কনসেপ্ট ক্লিয়ার করো। যদি দুদিকে পৌনঃপৌনিক থাকে, মাঝখানের কোনো ঘর ফাঁকা থাকে, তার মানে তার মাথাতেও কিন্তু পৌনঃপৌনিক থাকবে। ঠিক আছে, তাহলে আগে টুকে নিলাম। এবার আমি প্রথম কি বলেছি, যা আছে আগে লিখে দাও, 1 2 3,
ওকে, এবার এই 1 2 3 আমার কি হবে, এখানে তো দশমিক মানে পৌনঃপুনিক বাদে কোনো সংখ্যা নেই, তার মানে এখানে বিয়োগ হবে না। নিচে কি হবে, যতজনের মাথায় পৌনঃপুনিক ততগুলো নয়, তাহলে কজনের মাথায়, 1-এর মাথায়, 2-এর মাথায়, 3-এর মাথায় পৌনঃপুনিক, তার মানে 3টে নয়, ব্যাস অঙ্ক শেষ। ঠিক আছে, আর তো দশমিক এবং পৌনঃপুনিকের মাঝখানে কোনো গ্যাপ নেই, কেউ সংখ্যা নেই, তাহলে আর কিছু শূন্য বসবে না, বোঝা গেছে। আচ্ছা, আর একটা দেখাই, যেমন ধরো কোনো একটা সংখ্যা নিচ্ছি, সংখ্যা নিলাম, ধরো একটা পূর্ণ সংখ্যা নিই, ঠিক আছে, পূর্ণ সংখ্যা নিই, ধরো 5.0081, এদের দুজনের মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে ডটটা এরকমভাবেও দিতে পারে, দুজনের মাথায় লাইন টেনে দিল মানে দুজনের মাথাতেই পৌনঃপুনিক আছে, অথবা এর মাথাতেও একটা ডট আর এর মাথাতেও একটা ডট দিতে পারে, দুটোই কিন্তু সেম। তাহলে আমরা অঙ্কটা করব কি করে, একটু আগে শেখালাম। প্রথম কাজ হচ্ছে যা আছে আগে টুকে নাও, তাহলে 50081 আগে লিখে নিলাম, বিয়োগ করব, কি বিয়োগ করব, যাদের মাথায় পৌনঃপুনিক নেই, তাহলে 5-এর মাথায় নেই, দুটো শূন্যর মাথায় নেই, তাহলে 500 কি করব, বিয়োগ করে দেবো। ঠিক আছে, এবার কি করব, যতজনের মাথায় পৌনঃপুনিক, তাহলে 8-এর মাথায় পৌনঃপুনিক, 1-এর মাথায় পৌনঃপুনিক, নিচে কি হবে, ততগুলো নয়। এবার চিন্তা করো, পৌনঃপুনিক এবং দশমিকের মাঝখানে কতজনের মাথায় কিচ্ছু নেই বা কতগুলো সংখ্যা ফাঁকা, এই একটা শূন্য, এই একটা শূন্য, তাহলে দুটো ঘর, তাহলে দুটো শূন্য হয়ে যাবে। এবার আমার ক্যালকুলেশনটা কি হবে, এবার ওটা থেকে ওটা বাদ দিয়ে যা হবে, হ্যাঁ ওটা হবে 4,949, এটা তো 50,000, তাহলে 49,581, 49,581, আর নিচে হবে 9900। ঠিক আছে, এবার আমাদের যা হবে এটাই ফাইনাল আনসার। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো আমরা পরের অঙ্কে যাই। ঠিক আছে, পরের অঙ্ক কি বলেছে, পরের অঙ্ক বলেছে হরিশের মাসিক বেতন 45,000 টাকার মধ্যে, 45,000 টাকার মধ্যে 1/3% শিক্ষা, ভালো করে চিন্তা করো, তাহলে শিক্ষার জন্য কত খরচ করছে, 1/3, আর খাদ্যের জন্য কত বলেছে, খাদ্য ও অন্যান্য সামগ্রীর জন্য 2/6। আচ্ছা, 2/6 থেকে একটু ছোটো করে নাও, আমরা কি লিখতে পারি, 1/3 লিখতে পারি, তাই না। তাহলে চিন্তা করো, তাহলে মোট খরচ কত করলো, এখানে 1/3 আর এখানেও 1/3, তাহলে মোট কত খরচ করলো বলো তো, এটা 3/1 এটাও 3/1, মানে 3/2 খরচ হয়ে গেল না, তাহলে এইটা আমার খরচ হয়ে গেল। এবার বাকি থাকলে কত, তাহলে বাকিটা কত, বাকিটা থাকবে কত, আমার যদি 3/2 খরচ হয়ে যায়, তাহলে 1 ভাগ পড়ে আছে না, তাহলে 1/3 আমার কি থাকবে বাকি, এটাই কি সঞ্চয়, এটাই কি সঞ্চয়, তাহলে 3/1 সঞ্চয়। ঠিক আছে, এবার তাহলে চিন্তা করো, 3/1 যদি সঞ্চয় হয়, তাহলে আমার সঞ্চয়ের পরিমাণটাই চেয়েছে সঞ্চয়, তাহলে আমার মোট আয় কত, 45,000, তাহলে মোট সঞ্চয়টা আমার কি হবে, 45,000 গুণিতক 1/3, তাহলে করলে কত হবে, 15,000, অঙ্ক হয়ে গেল আমাদের। ঠিক আছে, 15,000 কোথায় রয়েছে, অপশান সি এতে রয়েছে, বোঝা গেছে আশা করি। ঠিক আছে, চলো পরের অঙ্কে যা যাক। পরের অঙ্ক বলেছে দুটি সংখ্যার যোগফল 60, তাদের গসাগু এবং লসাগু যথাক্রমে 12 এবং 72, তাহলে দুটি সংখ্যার অনন্যকের যোগফল। প্রথমে আগে একটু শেখায় অনন্য কাকে বলে, এই অনন্যকের ধারণাটা কিন্তু আমাদের নিতে হবে। অনন্যক যাকে ইংরেজিতে বলে রেসিপ্রোকাল। ধরো 5-এর অনন্যক কত হয় বলো তো, 5-এর অনন্যক হবে, এই তো 5-এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে তার নিচে 1 আছে, তাকে উল্টে দেওয়া, উল্টে দিলে কত হবে, 1/5। ঠিক একই রকম যদি 2/5 বলতো, তাহলে 2/5-এর অনন্যক কত হবে, 5/2। এটাই গেল অনন্যকের কনসেপ্ট। ওকে, এটাই গেল অনন্যকের কনসেপ্ট। এবার আমাদের মেন অঙ্কে চলে আসি। আমাদের অঙ্কে কি বলেছে, সংখ্যা দুটো যোগফল, ধরে নিচ্ছে একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, তাহলে a + b মানে কত, 60। এবার আমরা একটা কি জানি, লসাগু আর গসাগু বলে দিয়েছে 12 72, তাহলে লসাগু আর গসাগুর গুণফল সংখ্যাগুলোর গুণফলের সমান হয় না। আমরা কি জানি বলো তো, প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণিতক গসাগু, তার মানে আমরা বলতে পারি না এ বি মানে প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণিতক গসাগু, বলতে পারি। তাহলে এই দুটোকে গুণ করলে কত পাবো,
ঠিক আছে, এইগুলোকে গুণ করলে পাবো 12 দুগুণে 24, 4 হাতে 2, 84 আর 86। তাহলে আমরা মোট পেলাম কত? এইটা। তাহলে এরপর থেকে আমরা অঙ্কটাকে এ আর বি বের করতে হবে অবশ্যই, না হলে তো আমরা অনন্যকে যোগফল বের করতে পারবো না। আমরা একটা ম্যাজিক করি, তাহলে 864টাকে আমরা ভেঙে দিই। হ্যাঁ, তাহলে 2 দিয়ে ভাঙলে কত হবে? 432, 432। ঠিক একই রকম আবার 2 দিয়ে ভাঙলে কত হবে? 216, 216। আবার 2 দিয়ে করলে কত হবে? 108, 108 পেলাম, তাই না? তারপর আবার 2 দিয়ে করলে কত হবে? 54 হবে। আবার 2 দিয়ে করলে কত হবে? 27। আবার 3 দিয়ে করলে কত হবে? 9। আর 3 দিয়ে করলে 9, 3 3 9। এবার আমরা এটা করলাম কেন? তার কারণ আমাকে এমন দুটো সংখ্যা নিতে হবে, মানে এ কত আর বি কত। ভালো করে বোঝো, আমরা যদি একটু ভেবে চিন্তে করতে হবে এখানে। দেখো, প্রথমে আমরা নিচ্ছি, আচ্ছা এই আমরা একটু কালিটা চেঞ্জ করি। হ্যাঁ, কালিটা চেঞ্জ করি, কালিটা চেঞ্জ করি, তাহলে বোঝাতে সুবিধা হবে। দেখো, আমরা যেগুলো নেব, আমাদের কাজ হচ্ছে এমন দুটো সংখ্যা বের করা যাদের যোগফল কত? 60 হবে, তাই না? তাহলে দেখো, আচ্ছা এই 3টাকে নিলাম, এই 3টাকে নিলাম, তাহলে 3 3 9, 9 2 9 2 18, 18 দুগুণে 36। ঠিক আছে, তাহলে আমি একটা নিলাম 36, আর পড়ে আছে কত দেখো তো? একটা 2, একটা 2, একটা 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 3 আসতে 24। তাহলে আরেকটা কত পেলাম? 24 পেলাম না? 24 পেয়ে গেলাম। তাহলে দেখো তো, 24 আর 36 যোগ করলে কত হয়? 60 হয় না? 6 4 10 আর 3 3 6। তার মানে কি পেয়ে গেলাম? প্রথম সংখ্যাটা কত? 36, দ্বিতীয় সংখ্যাটা কত? 24। ওকে, এইভাবেও আমরা অঙ্কটা করে ফেলতে পারি। না হলে কি করতে হতো? আমাকে এ প্লাস বি মানে এইরকমভাবে করতে হতো, এটাকে হোল স্কোয়ার করতে হতো, এর বি বের করতে হতো, এ কত বি কত বের করতে হতো। আমরা ওইভাবে না করে আমরা এইভাবেও করতে পারি। তার কারণ আমাদের এই অঙ্কের ক্ষেত্রে কি বলে দিয়ে দিয়েছে? যোগফল বলে দিয়েছে। যোগফল তো 60। তাহলে আমি সংখ্যাগুলোকে নিয়ে আমরা এলোমেলোভাবে সাজিয়ে, মানে সঠিকভাবে সাজিয়ে আমরা দুটো সংখ্যার যোগফল 60 পেয়ে যেতে পারি। এবার আমাদের এই দুটো সংখ্যা পেয়ে গেলাম, এখানেই থেমে থাকলে হবে না। আমাদের বলেছে সংখ্যা দুটির অনন্যকের যোগফল। অনন্যকের যোগফল মানে প্রথম সংখ্যাটা কত হবে? 1 36, দ্বিতীয় সংখ্যাটা কত? 1 24, তাই না? এবার এদের যোগফল করলে কত? লসাগু কত হবে? লসাগু হবে 72, 72। 36কে 72কে 36 ভাগ করলে 2, আর এটা হবে 3। তাহলে আমার ফাইনাল আনসার কত? 5 এর 72। তাহলে 5 এর 72 কোথায় রয়েছে? অপশান সি এতে রয়েছে। তাহলে অঙ্কটা আশা করি সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে, তোমাদের কিন্তু আর একবার বলছি, প্রত্যেকে ক্লাস থরলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। যারা শেষে দেখছো বা মাঝখানে কিছুক্ষণ দেখছো, প্রথম থেকে পুরো ক্লাসটা দেখলে তোমাদের অনেক অঙ্ক কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা অনেকগুলো অঙ্ক করলাম, একটা পুরো প্র্যাকটিস সেট করলাম। তাহলে আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করব। শেষ করার আগে তোমাদের শুভেচ্ছা জানিয়ে রাখি যে আগামী 1 তারিখ তোমাদের পরীক্ষা। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, খুব ভালো রেজাল্ট করো এবং প্রত্যেকের সফল হও, এই কামনা করি। এই কামনা করে তোমাদের প্রত্যেকের জন্য আশীর্বাদ রইল। তাহলে ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য। গুড বাই।